আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের পক্ষ থেকে আজকের অর্গানন অফ মেডিসিন বিষয়ের উপর আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় গুরুজন, বাংলাদেশ BAMS কোর্স এর যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের হোমিওপ্যাথির উন্নয়নের জন্য কাজ করছেন এবং বাংলাদেশের হোমিওপ্যাথির উন্নয়নের জন্য নিবেদিত একজন শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধাভাজন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আজকের প্রশিক্ষণ দেবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। স্যার প্লিজ শুরু করুন স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র এই মাহে রমজানের শেষ সময় আমরা পার করতেছি। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রমজানুল মুবারকবাদ জানিয়ে আজকে এই BOHF বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষে আমি অর্গানন অফ মেডিসিনের উপর আলোকপাত করতে যাচ্ছি। অর্গানন অফ মেডিসিনের বিষয়ে আলোচনার আগে আজকে আমার মনটা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। কেন দুঃখ ভারাক্রান্ত? একটা মৃত্যুর সংবাদ দিয়ে আপনাদেরকে আমি আলোচনায় অংশগ্রহণ করতেছি। আপনারা জানেন আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার শেখ ফারুক এলাহী, যাকে এক নামে আপনারা সবাই চিনেন, যিনি অ্যালোপ্যাথির সর্বোচ্চ ডিগ্রিধারী চিকিৎসক, যার স্ত্রী তিনি একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক, তার ছেলে মেয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসক, কিন্তু তারা সবাই কনভার্টেড হোমিওপ্যাথ। গতকাল রাত্রে 10:15 শ্রদ্ধেয় ডাক্তার শেখ ফারুক এলাহী সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে আজকে সকাল 7:30টায় ঢাকার খিলগাঁওর কবরস্থানে সমাহিত করা হয়েছে। আমরা এই মহিয়সী নারীর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন তার কবর জীবনের সকল গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং তাকে জান্নাতুল শেষ বিচারের দিনে তাকে যেন বেহেশতবাসী করেন এবং জান্নাতুল ফেরদাউস তার জন্য যেন আল্লাহ পাক নসিব করেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের নিকট আমরা ফরিয়াদ করতেছি। আপনারাও সবাই এই মহিয়সী নারীর জন্য দোয়া করবেন। তার ছোট মেয়ে, আমার ছাত্রী, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 26তম ব্যাচে সে অধ্যয়নরত ছিল। এখন সম্ভবত সে ডাক্তার হয়ে বের হয়ে আসছে। যাই হোক, এখন এইভাবেই আমাদের দুনিয়ার থেকে আমরা আসব, দুনিয়া থেকে চলে যাব। এটাই দুনিয়ার নিয়ম, দুনিয়ার রীতি, এটা স্বাভাবিক। যতদিন আমরা দুনিয়াতে আছি ততদিন যেই পেশায় আছি আমরা চেষ্টা করব সেই পেশার প্রতি সম্মান দিয়ে আমরা সেই পেশার উত্তর সাফল্য কামনা করার
চেষ্টা আমরা করব এবং সেই পেশার বিস্তার লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমরা হানেম্যানের সৈনিক, আমরা এই পেশা যতদিন জীবিত আছি ততদিন এই পেশার উন্নয়নের জন্য এবং এই পেশার বর্ধনের জন্য এবং সারা পৃথিবীতে এই পেশাটা ছড়িয়ে দেওয়ার জন্য যে যেখানে আছি আমরা এই পেশার সাথে যারা জড়িত তারা সবাই নিজের জায়গা থেকে আমরা আমার দায়িত্ব পালন করব। ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো ধারাবাহিক আলোচ্য বিষয় অর্গানন অফ মেডিসিন, যেটাকে বলা হয় হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাপোরিজম নাম্বার, আমরা চেষ্টা করব অ্যাপোরিজম নাম্বার 6, অ্যাপোরিজম নাম্বার 7, অ্যাপোরিজম নাম্বার 8 আলোচনা করতে। আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া ভালো, সেটা হলো যে আমাদের অর্গাননের অনেকগুলি সূত্র আছে, এক সূত্রের সাথে আরেক সূত্রের প্রায় একটা মিল পাওয়া যায়। এই মিলটা হানেম্যান নিজেই রেখে দিয়েছেন যাতে আমরা জানতে পিছনের সূত্রগুলি আমরা না ভুলে যাই। সেই কারণে আমাদের একটা সূত্রের সাথে আরেকটা সূত্রকে সংযুক্ত করে রেখেছেন। ইনশাআল্লাহ অ্যাপোরিজম নাম্বার 6, অ্যাপোরিজম নাম্বার 6 এর কনক্লুশনটা কি সেটা আপনাদেরকে বুঝতে হবে। কনক্লুশনটা হলো যে the physician must be an unbiased observer, or the physician must be an unprejudiced observer. তাহলে must be unbiased observer, unprejudiced observer, এই দুটা বিষয় আপনাকে বুঝতে হবে, লক্ষ্য করতে হবে। এই দুটা বিষয়টা বলতে হানেম্যান কি বুঝাচ্ছেন। গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যখনই অর্গানন পড়বেন অর্গাননের ইংরেজি এবং বাংলা দুইটা বই পাশাপাশি রাখবেন। যখন আপনি চিকিৎসক একটা রোগীর রোগজ লক্ষণ, তার ডিজিজ সিমটমস, রোগজ লক্ষণগুলি যখন আপনি ফাইন্ড আউট করবেন, তাহলে রোগজ লক্ষণ ফাইন্ড আউট করতে গিয়ে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে অ্যাপোরিজম নাম্বার 5 অনুসারে আমাদেরকে কজ অফ দ্য ডিজিজ, ক্লাসিফিকেশন অফ দ্য ডিজিজ এন্ড ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ সেই রোগী লিপি যখন আমি তৈরি করব, কেন তৈরি করব? টু ফাইন্ড আউট দ্য symptoms, totality of the symptoms, to find out the totality of the symptoms. এই লক্ষণগুলিকে, ডিজিজ সিমটমস গুলিকে ফাইন্ড আউট করতে গিয়ে আমাদেরকে আশ্রয় নিতে হবে অর্গাননের অ্যাপোরিজম নাম্বার 83 to 104, যেগুলো আমরা পরবর্তীতে ইলাবোরেট ডিসকাশন করব। তাহলে অ্যাপোরিজম নাম্বার 6 এ আমাদেরকে প্রিলিমিনারি হানেম্যান তিনি আলোকপাত করে দিয়েছেন কিসের উপরে? সিমটমসের উপরে, লক্ষণের উপরে, যে কি এই লক্ষণগুলি অ্যাকিউট লক্ষণের সাথে সাথে আমাদেরকে ডিজিজের অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, অ্যাকিউট ডিজিজের কজেশন, এবং আমরা এর আগে আলোচনা করেছি
অ্যাকিউট ডিজিজের এক্সাইটিং কজ, ক্রনিক ডিজিজের ফান্ডামেন্টাল কজ, এবং আমরা এর আগে আলোচনা করেছি যে যখন আপনি টোটালিটি অফ সিমটমস ফাইন্ড আউট করবেন তখন তার সিমটমস গুলি আসবে অর্গানিক সিমটমস, আসবে ফিজিওলজিক্যাল সিমটমস, আসবে প্যাথোলজিক্যাল সিমটমস, আসবে তার মেন্টাল সিমটমস। এই যে দৈহিক, মানসিক, সার্বজনীন সকল যে লক্ষণগুলি, এই লক্ষণগুলিকে, অসুস্থ মানুষের লক্ষণগুলিকে আপনি ফাইন্ড আউট করতে গিয়ে আপনাকে সাবধান করে দিয়েছে। আপনাকে সাবধান কি করেছে? যে ইউ ডক্টর মাস্ট বি অ্যান আনবায়াসড অবজারভার। কোন ক্ষেত্রে আপনি বায়াসড মানে হলো পক্ষপাতিত্ব করা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আগে যেরকম বলেছি নিরপেক্ষ, অর্থাৎ আপনার মনের মধ্যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রোগীর কথায় আপনি বায়াসড হবেন না। রোগী অনেক সময় তার রোগ যন্ত্রণাগুলি বা তার অসুস্থতাগুলি লুকায়িত রেখে সে কি করে, আপনাকে সে কিছু লক্ষণ দেয়। যেমন মেডোরিনামের রোগী, সে সফট কম্প্রোমাইজিং, বাট এটা হলো তার শয়তানিমূলক মেন্টালিটি, শয়তানিমূলক মানসিকতায় সে ডাক্তারের সিম্প্যাথি পাওয়ার জন্য সে কি করে, কান্নার ভান করে। সে ডাক্তারের কাছে ইনিয়ে বিনিয়ে তার লক্ষণের কথাগুলি বলে, অরিজিনাল কথাগুলি না বলে সে কি করে, ডাক্তারকে স্যাটিসফাই করার জন্য, তার সিম্প্যাথি পাওয়ার জন্য সে নিজকে বলে যে স্যার কেমনে আমার এই রোগ হয়েছে, আমার মনে হয় এই রোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এরকম অন্যায় কাজ আমি করতে পারি না, এরকম কথা রোগীরা বলে। শুধু তাই নয়, রোগীর সাথে রোগীর যে অ্যাটেন্ডেন্ট, তার মা, তার বাবা, তার ভাই বোন, তারা আসে, এসে কোনো রোগী মা বা কোনো মা, ছেলে মেয়েদের মা কখনো ছেলে মেয়েরা দোষ করলেও সেই দোষের কথা বলতে চায় না। তারা বলে আমার ছেলের পবিত্র, ফুলের মতো পবিত্র, আমার ছেলে এই দোষ করতেই পারে না। কেমনে যে স্যার কোত্থেকে হয়েছে যে এই অন্যের প্ররোচনায়, বন্ধু বান্ধবের আড্ডা দিতে গিয়ে ওই বন্ধুদের প্ররোচনায় সে নিজে এটার সাথে জড়িত না, এইভাবে আপনাকে তার মা, তার ছেলের অথবা মেয়ের রোগ সম্বন্ধে আপনাকে বলবে। কিন্তু খবরদার, হানেম্যান বলেছেন ছেলের মা, বাবা, ছেলের অ্যাটেন্ডেন্স এবং ছেলের কথার প্রত্যেকটা কথার সত্যতা আপনার নিরপেক্ষ দৃষ্টিতে আপনি যাচাই বাছাই করে আপনাকে সেই সত্যতা বের করতে হবে, আসল রহস্য আপনাকে বের করতে হবে। সেই বের করতে গিয়ে আপনার সকল ক্ষেত্রে আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন। সে যখনই আপনাকে একটা ডিজিজ সিমটমস এর কথা বলবে, লক্ষণের কথা বলবে, রোগজ লক্ষণের কথা বলবে, তখন আপনি আপনার বুদ্ধি দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আপনি কি করবেন, এমন ভাবে কথা বলবেন যাতে রোগীর মনে কোন রকম আঘাত না আসে। আপনি খুব টেকনিক অ্যাপ্লাই করে আপনি কথা বলবেন, যে কথার উপর ভিত্তি করে রোগী মনে করে যে ডাক্তার অত্যন্ত ভালো মানুষ এবং চিকিৎসক আমার পক্ষের লোক, আপনি তার পক্ষের হয়ে যাবেন, গিয়ে তার ভিতর থেকে তার রোগের আসল চরিত্রটা বের করে আনতে চেষ্টা করবেন। যেমন দেখেন, অপরাধের থেকে অনেক রোগ সৃষ্টি হয়, আমাদের সেক্সুয়াল ক্রাইম, এই ক্রাইম থেকে অনেক রোগ সৃষ্টি হয়।
যা নাকি আমাদের এই যুব সমাজ বা যুব সমাজের পরবর্তী আমরা বিবাহিত জীবনে অনেকে যে অন্যায়গুলি করি, যে আমরা যে সেক্সুয়াল ক্রাইম গুলি করি, এবং শুধু সেক্সুয়াল ক্রাইম না, আমরা যে কেউ বিয়ার হুইস্কি এই সমস্ত মদ খাই, এগুলা কেউ ডাক্তারের কাছে স্বীকার করি না, ডাক্তারের কাছে আমরা বলি না। এবং এই রোগী তাকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিয়ে প্রথম চেষ্টা করবেন এককভাবে রোগীকে নিজের চেম্বারে, তার বাবা মাকে দূরে রেখে নিজের চেম্বারে আপনি সাহস দিয়ে তাকে উৎসাহ দিয়ে আপনি তার কাছ থেকে সিমটমস গুলি আদায় করবেন। আপনি বাবা যেমন আমি কোনো মহিলা রোগী আসলে মা ছাড়া কথা বলি না, এবং কোন পুরুষ রোগী যারা আসে বয়স অনুসারে কাউকে বাবা বলি, কাউকে ভাই বলি, কাউকে নাতি বলি, এইভাবে তাদেরকে উৎসাহ দিয়ে তাদের থেকে আপনি সিমটমস গুলিকে বের করে আনবেন। কিন্তু আপনি কখনো প্লিজ আপনি তাদের কথায় বায়াসড হবেন না। এটাকে বলা হয় আনবায়াসড অবজারভার, অর্থাৎ আপনাকে বায়াসড বিপরীতে হলো আনবায়াসড। এই আনবায়াসড কখনোই আপনি নিজকে আনবায়াসডে জড়িত করবেন না, এবং এর অল্টারনেটিভটা হলো আনপ্রিজুডিসড। হানেম্যান এগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছেন। আনপ্রিজুডিসড দুইটার অর্থই সেম, যে একটা বলে আনবায়াসড অবজারভার, আর একটা হলো অর আনপ্রিজুডিসড অবজারভার। সেই মানসিকতা নিয়ে আপনাকে অত্যন্ত ধৈর্যশীল ভাবে আপনি রোগীর রোগজ লক্ষণগুলি আপনি বের করবেন, যার কারণে আমাদেরকে খুব টেকনিক অ্যাপ্লাই করে আমরা তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্রেজেন্ট এলিমেন্টস, ফার্স্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, মেন্টাল হিস্ট্রি, এগুলি সব কনস্টিটিউশনাল সিমটমস সবকিছু আমাদেরকে বের করে আনতে হবে থ্রু অ্যান আনবায়াসড অবজারভার মেন্টালিটি। এই হলো অ্যাপোরিজম নাম্বার 6। ইট ইজ ক্লিয়ার। আমি আশা করি আপনারা কিছুটা হলেও বুঝছেন। হোমিওপ্যাথিক ডাক্তার, এখানে আপনারা কোনো ক্রমে রোগী চিকিৎসায় অস্থিরতা দেখাবেন না। আপনার চেম্বারে অনেকগুলি রোগী বসে আছে, একজনের পিছনে 1 ঘন্টা সময় ব্যয় করতে গেলে অনেকে চলে যাবে। প্লিজ ডোন্ট, আপনারা সেই দিকে তাকাবেন না। যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে, যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার কনসেপশনে না আসবেন, সাইন এন্ড সিমটমস, রোগ লক্ষণগুলি আপনি যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি রোগীর অবজারভেশন আপনি করবেন। না পারলে রোগীকে বলবেন 3 দিন পরে আসতে, বাই দিস টাইম তাকে স্যাকলেক দিয়ে আপনি বিদায় করবেন। দিস ইজ দা অ্যাফোরিজম নাম্বার 6। এবার আসেন আমরা অ্যাফোরিজম নাম্বার 7 নিয়ে আমরা আলোচনা করব। খুব মনোযোগ যারা শুনতেছেন, দেখতেছেন আমাকে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি মনে করি আমি নিজে একজন অজ্ঞ, আপনারা সবাই বিজ্ঞ। আপনারা হোমিওপ্যাথিক ডাক্তার, আপনারা বিজ্ঞ। তারপরেও আমি বলেছি প্রতিদিন আপনারা অর্গানন পড়বেন। একটা অর্গাননের একটা সূত্র পড়ে আপনারা ঘুমাতে যাবেন। প্রতিদিন আপনারা একটা মেডিসিন পড়ে আপনারা ঘুমাতে যাবেন, কারণ এটার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটার কোনো শেষ নাই, পড়ার কোনো শেষ নাই। আমরা যারা চিকিৎসক, আমরা হিমশিম খাই। আমরা রোগীর ক্ষেত্রে আমরা কারেক্ট ওষুধ নির্বাচন করা বড় কঠিন হয়ে যায়, অত্যন্ত কঠিন। এই কঠিনতম কাজটুকু আমাদের উপরে অর্পিত হয়েছে। এখন অ্যাফোরিজম নাম্বার 7 এর কনক্লুশনটা
আগে আমি বলি, তারপরে আমরা আলোচনায় যাব। 7 এর কনক্লুশনটা হলো ইমেজ অফ দ্য ডিজিজ। অর্থাৎ ইমেজটা কি, এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, ইমেজ বা কল্পনা বা আপনি তার অবজারভেশন, আপনি তার রোগজ অবস্থানটা আপনি উপলব্ধি করতে পাচ্ছেন, এটা হলো ইমেজ অফ দ্য ডিজিজ। এই ইমেজ অফ দ্য ডিজিজ, এই যে কনক্লুশনটা আমি কোথায় পেলাম, আমি পেয়েছি অর্গানন রাইটার সাপুরান সিং, যেটা আমি কলেজে পড়াতাম। আর অন্যান্য অর্গাননের বইগুলি আমি জাস্ট খুঁজলি, আমি ডাজেনের অর্গানন এবং বেঙ্গলি মিডিয়ামের অর্গানন গুলিও আমি সাথে রাখতাম। তবে আমি মজা পাইতাম সাপুরান সিং এর অর্গানন বইটা, এই বইটা এখন আর আমি পাচ্ছি না, আমার কপিটা ওকে যেন নিয়ে গেছে। যাক, যে নিয়েছে তার প্রতি আমার কোনো দুঃখ নাই, তবুও সে যদি পড়ে যদি সে ভালো করতে পারে, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইমেজ অফ দ্য ডিজিজ দেখেন, খেয়াল করেন, আমরা অ্যাপোরিজম নাম্বার 5-এ আমরা কি পেলাম? অ্যাপোরিজম নাম্বার 5-এ আমরা প্রথমেই হানেম্যান রোগটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন, অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজের কজেশনটা দিয়ে দিয়েছেন এক্সাইটিং কজ, আর ক্রনিক ডিজিজের কজেশনটা দিয়েছেন ফান্ডামেন্টাল কজ অফ দ্য ডিজিজ। তার মানে আমরা যখনই কোনো রোগী আপনার কাছে আসে, সেই রোগীগুলি কি নিয়ে আসে? ডিজিজ সিমটমস নিয়ে আসে। তখন আমরা কি করি? রোগীর সাথে, রোগীর অ্যাটেন্ডেন্টদের সাথে আলোচনা করে আমরা সবপ্রথম ফাইন্ড আউট করি whether the disease is acute or chronic. আমরা অনেক সময় রোগীর আউটলুকিং দেখেও আমরা কি করি? অ্যাকিউট এবং ক্রনিক, টিউবারকুলার পেশেন্ট, এগুলো আমরা অনেক সময় পেয়ে যাই। অনেক সময় রোগীরা কনস্টিটিউশনাল সিমটমস নিয়ে আসে। আমি কনস্টিটিউশন কি, এটা আমি এর আগের ক্লাসে আপনাদেরকে বুঝাইছি। অনেক সময় রোগীর হেড টু ফুট পর্যন্ত যখন আপনি দেখবেন, তখন দেখবেন কোথাও না কোথাও একটা অ্যাবনর্মালিটিস আছে, আউটলুকিং এ একটা অ্যাবনর্মালিটিস আছেই, হাতে, পায়ে, চোখে, মুখে, বিভিন্ন দিকে। এই যে একটা এক্সটার্নাল অ্যাবনর্মালিটিস, যেটা স্বাভাবিকের অস্বাভাবিকতা, এটাই তার এক্সটার্নালি, এটাই কনস্টিটিউশনাল সিমটমস। তাহলে আমরা এক রোগ, যখনই রোগীটা আসে তখন রোগীর থেকে আমরা বের করে নেই যে এই রোগীটা অ্যাকিউট রোগে না ক্রনিক রোগে। যখন আমরা বের করি অ্যাকিউট রোগ, তখন আমরা চলে যাই এর পিছনে কি কারণ? এক্সাইটিং কজ। এক্সাইটিং কজটা আমরা ফাইন্ড আউট করে এবং তার সাথে বেশি না অ্যাগ্রাভেশন, এমুলারেশন, এগুলা দেখেই আমরা ওষুধটা নির্বাচন করে ফেলি। এর আগের ক্লাসে আমি বলেছি যে যতগুলি ওষুধ ম্যাথমেটিকে আছে তার 90% ওষুধগুলি হলো অ্যাকিউট ডিজিজের। তাহলে আমরা লেখাপড়া করব, আমাদের মেধা শক্তি ব্যয় করব 90% অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে। আর এক্সাইটিং আর ফান্ডামেন্টাল কজের কথা তো আমরা বলেছি, যে সোরাস সিফিলিস সাইকোসিস as well as তার টোটাল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তাহলে
একটা রোগীর ক্ষেত্রে তার এক্সাইটিং কজের জন্য একরকম সিমটমস আমি পাচ্ছি অ্যাকিউট ডিজিজের জন্য, আর ক্রনিক ডিজিজের জন্য আমি আরেক রকম সিমটমস পাচ্ছি। এবং টিউবারকুলার যেই মায়াজম, টিউবারকুলার মায়াজমের জন্য আমরা অন্যরকম সিমটমস আমরা পাচ্ছি। সব সিমটমস গুলিয়ে আমার দেহ মনে সকল ক্ষেত্রেই এই সিমটমস গুলি উদ্ভাসিত হয়। আমার ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল সব সিমটমস গুলি আমার, আমি ডাক্তার, আমার সব সিমটমস গুলি চলে আসে। এখন প্রশ্নটা হলো উইদাউট সিমটমস নো মেডিসিন। আমার অস্ত্রটা হলো লক্ষণ, লক্ষণের যখনই অস্ত্রটা লক্ষণ, লক্ষণ অনুসারে আমার ঔষধ। আর লক্ষণ আছে বলেই রোগ আছে বলেই রোগের লক্ষণ আছে। তাহলে অ্যাকিউট ডিজিজের ওষুধ, ক্রনিক ডিজিজের ওষুধ অ্যাকর্ডিং টু ডিজিজ কনসেপশন, ডিজিজ সিমটমস, আমার ওষুধগুলিও সেপারেট। কিন্তু এখন আসেন, এখন আমার ডাক্তার, আমি ডাক্তার, আমার কাজটা কি? আমার কাজটা হলো রিমুভাল অফ দ্য সিমটমস, যে রোগীর থেকে এই তার অ্যাবনর্মাল রোগজ লক্ষণগুলি এগুলাকে বিতাড়িত করাটাই হলো আমার কাজ। আমার একমাত্র ফাংশনটা হলো এই তার সমস্ত রোগজ লক্ষণগুলিকে শরীর থেকে বের করে দেওয়া। মানুষটাকে সুস্থ করা মানে তার সমস্ত লক্ষণগুলি বের হয়ে যাওয়া। এখন আসেন, আমাদের কাছে এমন কিছু রোগী আসে যে রোগীগুলির রোগ আছে কিন্তু তার কোনো অ্যাকিউট ডিজিজও আমি ফেলতে পারছি না, ক্রনিক ডিজিজও আমি ফেলতে পারছি না, টিউবারকুলার মায়াজমও আমি ফেলতে পারছি না। বড় সমস্যা। এই রোগীটা অ্যাকিউট ডিজিজেরও না, এই রোগীটা ক্রনিক ডিজিজেরও না, আবার কিন্তু রোগী। তাহলে উইদাউট অ্যাকিউট ডিজিজ, উইদাউট মায়াজম, ক্রনিক ডিজিজ, হাউ হি উইল বি দি পেশেন্ট? এটা একটা প্রশ্ন না? তাহলে এটা আবার কেমন রোগী? এগুলো আবার কেমন রোগী? এবার আসেন, সেগুলোর একটা উদাহরণ যদি আপনাদেরকে না দেই তাহলে আপনি বুঝবেন না। আপনি ডাক্তার, আপনি চিকিৎসক, এখন আপনি সাইনবোর্ড দিয়ে রাখছেন ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী, আপনি বিশাল বড় সাইনবোর্ড দিয়ে রাখছেন। রাত্রে 3টা, রাত্রে 4টা, রাত্রে 2টায় রোগীরা আপনার দরজায় ধাক্কাধাক্কি করবেই। রোগীরা যখন অসুস্থ হয় তখন তারা ডাক্তারের কাছে দৌড়াইয়া যায়, ছুটে বেড়াইয়া যায়। তখন তারা তাদের দৃষ্টিতে হোমিওপ্যাথি ডাক্তার না এলোপ্যাথি ডাক্তার সেটা তাদের দৃষ্টিতে আসে না। তারা জানে যে ডাক্তার ইয়াকুব আলী বা XYZ তারা তারা সরি জানে যে আপনি ডাক্তার। এখন রাত্রে 3টার সময়, রাত্রে 3টায় আপনাকে দরজায় নক করে আপনাকে উঠাইছে, উঠাইয়া আপনাকে বলল যে ডাক্তার সাহেব অবস্থা খুব সিরিয়াস, আমার মেয়ে বিষ খেয়েছে, এক্ষুনি আপনাকে আমার বাড়িতে যেতে হবে। এখন আপনি কি করবেন? আপনার তো ডাক্তার, সাইনবোর্ড দিয়া আপনি চিকিৎসা করতেছেন,
আপনি যদি বলেন এই রোগী আমি চিকিৎসা করতে পারবো না, এই রোগী আমি ভালো করতে পারবো না, তাহলে তার পাড়া মহল্লার শহর সবাই একসাথে আইসা আপনাকেও পিটাবে, আপনার সাইনবোর্ডও ভাঙবে, সবকিছু করবে। আপনি যদি বলেন এই রোগের আমি চিকিৎসক না, একদিকে ওই মানুষের মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর একদিকে আপনি বলবেন কি যে আমি এই রোগ ভালো করতে পারবো না, যদি তার মাইয়া মারা যায় তার সাথে হবে যে এই মেয়েটা বিষ খেয়েছে, এখন বিষ খাইয়া যে সিমটমস গুলি দিতেছে এই সিমটমস এর কোনো অ্যাকিউট এক্সাইটিং কজ অনুসারেও কোনো লক্ষণ আপনি পাচ্ছেন না, এক্সাইটিং কজ অনুসারেও আপনি কোনো ওষুধ দিতে পারবেন না। এই ক্ষেত্রে তো ফান্ডামেন্টাল কজ নাই, তাহলে আপনি কি করবেন? আপনার একমাত্র ফাংশনটা হলো টু ওয়াশ দ্য স্টোমাক, টু ওয়াশ দ্য স্টোমাক। স্টোমাকের ভিতরে তার বিষ গেছে, সেই বিষটা আপনাকে ওয়াশ আউট করে বের করে আনতে হবে। হানেম্যান বলেছে এই ওয়াশটাও আপনাকে করতে হবে, এখানে কোনো ওষুধ নাই, এখানে কোনো রিমুভেবল সিমটমস নাই, এখানে কোনো অ্যাকিউট রোগেরও কোনো রিমুভেবল সিমটমস নাই, ক্রনিক রোগেরও নাই। বাট এই মানুষটাই, মেয়েটা রোগী বা ছেলেটা রোগী, কি তার স্টোমাক ওয়াশ করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনাকে জানতে হবে, আপনি তার মুখের ভিতরে পাইপ ঢুকাই দিতে হবে। শুনেন, ছোটকালে গ্রামে গঞ্জে যখন আমাদের বয়স ছোট 8-10 বছর, তখন আমাদের দাদা এরা যদি কোনো বিষ খাওয়ার রোগী বাড়িতে পাইতো বা কোনো ক্রমে তারা অন্য কিছু না জেনে বাচ্চারা বিষ খেয়ে ফেলেছে, এখন মৃত্যুর সাথে লড়তেছে, তখন তারা কি করত? বিষটাকে বের করার জন্য, এখানে হাসির বিষয় না, পায়খানা খাওয়াইয়া দিত, অথবা গরুর বিষটা, মুরগির বিষটা খাওয়াইয়া দিত। কেন খাওয়াইতো? খাওয়াইলে ভমিটিং করবে। তাদের চিন্তাটা হলো যত বেশি বমি করবে তত বেশি পেটের স্টোমাকের বিষটা বের করবে। ঠিক তেমনি আজকে ঢাকা মেডিকেল বলেন আর পিজি হসপিটাল বলেন, যারা বিষ খেয়ে যায় তাড়াতাড়ি তাদের বিষটাকে আউট করার জন্য মুখের ভিতরে কি করে পাইপ ঢুকাইয়া দেয়, দিয়া তারা কি করে পাইপ দিয়া পানি ঢুকায়, পানি ঢুকাইতে থাকে আর পানি বের হতে থাকে। এই কাজটা আপনাকে করতে হবে, এটা কোনো রোগের সাথে সম্পৃক্ত না। এই যে একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। সেই উদাহরণটা হলো যে একটা সাপের কাটা রোগী আপনার কাছে আসলো, সাপে দংশন করেছে। এখন এই দংশন করেছে, তারা কি করেছে? পায়ে সাপে দংশন করেছে। একটা আমার জীবনের একটা উদাহরণ শুনেন, তারপরে বুঝবেন। ছোটকালে যখন আমি 8-10 বছর বয়স বাড়িতে থাকি, তখন আমাকে এরকম ভাবে বিল থেকে আমি খড়কুটা নিয়ে বাড়িতে আসতেছিলাম, আমার বাড়ির পাশে কোনো একটা জায়গায় আমি দেখি নাই, আমাকে কিছু একটা কামড় দিয়েছে। এখন কামড় দিয়েছে ভীষণ বিষ, এটা তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে আমি চলে আসছি। আসার সাথে সাথে আমার বাবা মা আমার পায়ের মধ্যে শক্ত করে বাঁধন বেঁধে দিয়েছে, রশি দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছে। এই যে শক্ত করে বাঁধলো, আমার এখন সময়টা মনে নাই, সকাল 10টা হইতে পারে, বিকাল 5টায় আমার ওই পা সম্পূর্ণ সাদা হইয়া, এখন সাদা হয়ে গেছে।
সেই পায়ের অবশ শক্তি সবকিছু আমি হারিয়ে ফেলেছি। এখন সাপুড়ে তখন তাদেরকে ডেকে আইনা আমার পায়ের থেকে বিষ নামাইছে, তাদের ভাষায়, আমার ভাষায় না, তাদের ভাষায় তারা বিষ নামাইয়া তারা কি করলো, বাঁধন খুলে দিল। এখন আমার মা বাঁধ খুলতে দেয় না। কেন বাঁধ খুলতে দেয় না? যদি বিষটা আমার হার্টে চলে যায় তাহলে তো আমি চলে যাব। কিন্তু আমার মা তো জানে না যে এই 10 ঘন্টা যে আমার পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশনটা হইল না, যেহেতু ব্লাড সার্কুলেশন হয় নাই, একটু পরে আমার পাওটা পচন শুরু হয়ে যাবে, এটা তো আমার মা জানে না। যাই হোক, তাড়াতাড়ি আমার পায়ের বাঁধন খুলে দিয়েছে। দেওয়ার পরে আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনে যখন হচ্ছে, তখন আমি আস্তে আস্তে পায়ের বোধ পাচ্ছি। সে কারণে হানেম্যান বলেছেন, কি বলেছেন শুনেন, অক্সিজেনেটেড ব্লাড এন্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড। আমাদের দূষিত রক্ত, বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ রক্তটা কি, অক্সিজেনেটেড ব্লাড, আর দূষিত রক্তটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে আর্টারি কি করে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি আউট করে ফ্রম হার্ট টু অল দা অর্গানস, হার্ট টু অল দা অর্গানস, অক্সিজেন আর্টারি এটা এই রক্তটা বিয়ার করে। আর ডিঅক্সিজেনেটেড ব্লাড, দূষিত রক্তটা কে করে, দূষিত রক্তটা এটা ক্যারি আউট করে সমস্ত পেরিফেরি থেকে, অর্থাৎ বাহির থেকে, দেহের বিভিন্ন অঙ্গ থেকে, শিরার মাধ্যমে, ভেইন, এগুলা ডিঅক্সিজেনেটেড ব্লাড, দূষিত রক্তগুলি এগুলা কি করে, ক্যারি করে হার্টে নিয়ে যায়। কেন নিয়ে যায়? ফর পিউরিফিকেশন। সেখানে গিয়েই ব্লাডটা পিউরিফাই হইয়া আবার আর্টারির মাধ্যমে এটা অক্সিজেনেটেড ব্লাড হয়ে এইভাবে সার্কুলেশন হয়। এখন আপনাকে সাপের দংশন করেছে, সেই ক্ষেত্রে বলেছে সাপের দংশন অথবা কোনো অ্যাক্সিডেন্টে আপনার পায়ে দিয়া রক্তক্ষরণ হচ্ছে, আপনাকে বলেছে আপনি টু টাইট এ ব্যান্ডেজ, এটাকে অ্যাভয়েড করতে বলেছে। আপনি যে ব্যান্ডেজটা করবেন এটা যেন টাইট না হয়, এটা যেন টাইট না হয়, এটা এমন ভাবে ব্যান্ডেজটা করবেন যাতে কিছুটা হলেও ব্লাড সার্কুলেশন হয়। ব্লাড সার্কুলেশন না হলে তো আপনার ওই স্পেসিফিক অর্গানটা শেষ হয়ে যাবে। এই কারণে বলেছে এমন ভাবে তোমরা ব্যান্ডেজটা করো যাতে হালকা ব্লাডটা, অক্সিজেনেটেড ব্লাড আসতে পারে। অক্সিজেনেটেড ব্লাড, নট ডিঅক্সিজেনেটেড। অক্সিজেনেটেড ব্লাডটা যাতে হালকা তোমার অঙ্গে যেতে পারে, এই কারণে তোমরা কি করবা, ব্যান্ডেজটা করবা হালকা ভাবে, হালকা ভাবে করবা। আর ওই যে সাপের কাটার, আমার কাছে এই ধরনের এই সাপের বিষকে ধ্বংস করার মতো আমাদের বইতে কিছু কিছু ওষুধ আছে, বাট আমি ওই ক্ষেত্রে লাইফ সেভিং ড্রাগ হিসাবে আমি কোনো ড্রাগ, কোনো ওষুধকে ওষুধ আমি মনে করি না। ওই মুহূর্তে আমার একমাত্র ডিউটি হলো জীবনকে বাঁচানো। এই রোগীকে তখন এই জায়গার মধ্যে অ্যালোপ্যাথিক ওষুধ আছে, যে ওষুধটা কি করে ওই বিষটাকে ওটা নিউট্রালাইজ করে দেয়। আপনারা তাড়াতাড়ি হসপিটালাইজ হবেন ওই ক্ষেত্রে। এইবার আসেন আরো দুই একটা উদাহরণ দিয়া আমি অ্যাপোরিজম নাম্বার আপনাদেরকে 7 বুঝাইতে চাই। সেটা হলো, যেমন দেখেন আপনার ফরেন বডি, ফরেন বডি বলতে কি বোঝায়, গলায় কাটা আটকিছে, এটা একটা ফরেন বডি। আমরা কি করি, গলার কাটার যেই অ্যাকিউট সিমটমস, এই সিমটমসে ওষুধ নির্বাচন আমরা করতে পারি না, বা এই অ্যাকিউটনেসের জন্য আমাদের কোনো ওষুধ নাই। কিন্তু এটা একটা ফরেন বডি, গলায় কাটা, গলায় কাটা আটকেছে।
তখন আমরা আমাদের দুইটা ওষুধ এই জায়গার মধ্যে আছে, সেই ওষুধটা একটা হলো সাইলেশিয়া, একটা হলো অ্যানাগেলিস, দুইটা ওষুধ। আপনি যদি সিমটমস অ্যানালাইসিস করেন, এই সিমটমস এর সাথে সাইলেশিয়া এবং অ্যানাগেলিসের কোনো সম্পর্ক নাই, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে সাইলেশিয়া এবং অ্যানাগেলিস তারা কাঁটাটা বের করে দেয়। এখন এই যে কাঁটা বের করে দেয়, কিভাবে কাঁটাটা বের করে? কাঁটাটা বের করার পিছনে কারণটা হলো যে আপনি যদি বরিক দেখেন তাহলে, বা আপনি মাথুর দেখেন, তাহলে দেখবেন সেই জায়গার মধ্যে সাইলেশিয়ার কোনো একটা জায়গায় আছে যে টু এক্সপান্ড দ্য মাসেল। সাইলেশিয়ার ফাংশনটা হলো টু এক্সপান্ড দ্য মাসেল, অ্যানাগেলিসের ফাংশন টু এক্সপান্ড দ্য মাসেল। তারা কি করে? ওই জায়গার মাসেলটাকে এক্সপান্ড করে, এক্সপান্ড করার সাথে সাথে সোজা চলে যায়, এবং বলেছে যদি না যায় ইউ প্লিজ গো টু দ্য সার্জারি। তো আমরা আমাদের কাজটা হলো অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস। ঠিক তেমনি ভাবে এখন মনে করেন আপনার কানের ভিতরে বাচ্চারা কি করে? কানের ভিতরে ছোট গুটি ঢুকাইয়া দেয়, এটাকে এক এক অঞ্চলের এক এক ভাষায় বলে। বাচ্চারা নাক দিয়া, কান দিয়া, নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়া এই গুটলি ঢুকাইয়া দেয়। এই যে ফরেন বডিটা তারা ঢুকাইয়া দেয়, এখন আপনার কাছে চলে আসলো, হোয়াট উইল ইউ ডু? আপনি ডাক্তার, আপনি যদি বলেন আমি পারবো না, আমি পারবো না, তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনাকে পারতেই হবে। তাহলে কেমনে? আপনাকে পারতে হবে। আপনার বাড়ির পাশের মেয়ে, বাচ্চা ছেলে কানের মধ্যে পাথর ঢুকে গেছে, নাকে পাথর ঢুকে গেছে, আপনাকে পারতে হবে। এখানে কোনো অ্যাকিউট ডিজিজও নাই, ক্রনিক ডিজিজও নাই, অ্যাকিউট সিমটমসও নাই, ক্রনিক সিমটমসও নাই। হোয়াট উইল ইউ ডু? আপনার বুদ্ধি খাটাইয়া ম্যানেজমেন্টের মাধ্যমে আপনাকে কি করতে হবে? তার মুখে, নাকে, মুখে পানি দিতে হবে, পানি ঢুকাইতে হবে। পানি ঢুকাইলে ভিতরে কি করবে? পানি ভিতরে গিয়ে ওইটা ভেসে উঠবে, ভেসে পানির চাপে ভেসে নাক দিয়ে বা কান দিয়ে ওই পাথর বেরিয়ে আসবে। আর যদি বাইর করতে না পারেন তাহলে আপনাকে হসপিটালের সার্জারির জন্য আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখন আসেন সার্জিক্যাল কেস। এই সূত্রে হানেম্যান সার্জিক্যাল কেসের কথা বলেছেন যে আমরা সার্জারি এটা আউট অফ হোমিওপ্যাথি। যেমন মনে করেন বলছে যে আপনার কিডনিতে পাথর, কিডনিতে পাথর, আমরা বড় বড় বিজ্ঞাপন দিয়া বলি শতভাগ নিশ্চিত আমরা পাথর বের করে দেব। আরে এই শতভাগ নিশ্চিত আপনারা যা দিচ্ছেন, কেন দিচ্ছেন আমি জানি না। যখন কিডনির ভিতরে, নেফ্রনের ভিতরে যদি কণ্টকাকীর্ণ পাথর হয় এবং একদম পাথর যদি আটকিয়ে থাকে, সেই পাথরের সাইজ যদি বড় হয়, তাহলে আপনার ওষুধের সাহায্যে সেই পাথর বের করা বা পাথর গলানো কঠিন, এবং সেই পাথর পেশাবের রাস্তা দিয়ে ব্লাডার হইয়া পেশাবের রাস্তা দিয়ে বের করা কঠিন। এই কারণে বলেছে যে তুমি আল্ট্রাসোনোগ্রাম করবা, তুমি পরীক্ষা নিরীক্ষা করবা, যদি তুমি দেখো যে এটা ছোট পাথর এবং এটা তোমার ওষুধে তোমার বের হবে, তাহলে তুমি আপাতত 2 মাসের জন্য, 2-3 মাস তুমি দেখো ওষুধ দিয়া, যদি বের না হয় ফার্দার রোগীকে কষ্ট দিও না, রোগীর জীবন বিপন্ন করো না। তুমি কি করবা? তুমি সার্জারিতে পাঠাবা টু ক্রাশ। একদম হানেম্যানের এখনই না স্টোন ক্রাশের কথা বলতেছে মডার্ন মেডিসিন, কিন্তু হানেম্যান ওই সময় আর 200 বছর আগে হানেম্যান বলে গেছেন, ইউ প্লিজ ক্রাশ দ্য স্টোন, ইউ প্লিজ ক্রাশ দ্য ফরেন বডি। আপনারা প্রিজম নাম্বার 7 পড়েন, পড়লে বুঝবেন যে হানেম্যান ওই সময় বলেছেন যে ইউ প্লিজ ক্রাশ। আচ্ছা, এখন আসেন কিডনি স্টোনের কথা বললাম, এবার গোল স্টোন। হায় রে আল্লাহ, আপনাদের মতো বিজ্ঞ ডাক্তাররা কি করেন
যে পিত্তথলির পাথর আপনারা বের করে দিবেন। 7 দিনে 24 ঘন্টায় একদম শতভাগ নিশ্চিত আপনারা কিডনির গোল স্টোন পাথর বের করে দিবেন, হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ নেগেটিভ করবেন। আজকের এই লাইভের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা বলেন আপনারা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভটা নেগেটিভ করেছেন, দয়া করে এই প্যাথোলজিক্যাল রিপোর্টগুলি, স্টার্টিং রিপোর্ট এন্ড এন্ডিং রিপোর্টগুলি আপনারা আমাকে জানাবেন এবং সরকারের কাছে আপনারা এগুলা পাঠাবেন। আমরা এগুলা নিয়ে চ্যালেঞ্জ করব যে আমরা এগুলা পারি, কিন্তু যেটা পারেন না সেটা নিয়ে বাহাদুরি করবেন না। গোল স্টোন সাধারণত বের হয় না। আমার জীবনে একটা কি দুইটা কেস আমরা পিত্তথলির পাথর বের করছি। পিত্তথলির পাথর যদি বের না হয় তাহলে পাথরের ঘর্ষণে ঘর্ষণে ওই জায়গায় ক্যান্সার হয়ে যায়, তখন এটা দ্য ডিজিজ ইজ ইনকিউরেবল। অনেক সময় পাথরের কোনো লক্ষণ পাওয়া যায় না, যেটাকে আমি রিমুভ করব অনেক সময় পাওয়া যায় না, পাথর ওই জায়গার মধ্যে চুপ করে বসে থাকে। গোল স্টোন, কিডনি স্টোন, হানেম্যান কি বলেছেন? ইউ প্লিজ ক্রাশ অল দ্য স্টোনস, ইউ প্লিজ ক্রাশ। আপনাকে বলেছে সব ক্রাশ করেন, ক্রাশ অল দ্য স্টোনস, এগুলোকে বলা হয় ফরেন বডি। তাহলে আপনারা দয়া করে গোল স্টোন, কিডনি স্টোন, স্টোনের সাইজ এন্ড শেপ এগুলা দেখবেন। যদি দেখেন ছোট ছোট পাথর, তাহলে আপনারা এখানে তার টোটাল অনেক সময় এটাকে বলা হয় ওয়ান সাইডেড ডিজিজ। আমরা যখন অ্যাপোরিজম নম্বর 171-এ যাব তখন আমরা ওয়ান সাইডেড ডিজিজ নিয়ে আমরা কথা বলবো। অনেক সময় গোল স্টোন, কিডনি স্টোনের লক্ষণ পাওয়া যায় না, কিন্তু আমরা যখন প্যাথোলজিক্যাল রিপোর্টে যাই, আল্ট্রাসোনোগ্রামে যাই, তখন দেখি কিডনি স্টোন, গোল স্টোন ওর ভিতরে বসে আছে, কিন্তু কোনো সিমটমস নাই, সিমটমস নাই। প্লিজ আপনারা সেগুলাকে ক্রাশ করার জন্য সার্জারিতে পাঠাবেন, সার্জারিতে পাঠাবেন। হানেম্যান নিজেই বলে দিয়েছেন সার্জিক্যাল কেসগুলোকে ফাইন্ড আউট করবেন, করে আপনারা যা কিছু করবেন সব করবেন অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস, অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস। রিমেম্বার, অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস। এই সার্জিক্যাল কেসের বিষয় নিয়ে আমি যখন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 47টা পদ সৃষ্টিতে এবং আমার চাকরি রেগুলারাইজের প্রশ্নে হাইকোর্টে যখন মামলা করেছিলাম, হাইকোর্টের বিচারপতিরা আমাকে প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সার্জারি এন্ড হোমিওপ্যাথি। আমি আশ্চর্য হয়ে গেছি, বিচারপতিরা আমার চেয়েও বেশি ভালো হোমিওপ্যাথিতে তারা অভিজ্ঞ। তারা বলে যে আপনাদের তো কোনো সার্জারি নাই, আপনারা কেন বিএইচএমএস ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি লেখেন, ডিএইচএমএস ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি। আপনাদের অল দ্য কেসেস আর নন সার্জিক্যাল, কারণ সার্জিক্যাল কেসের কোনো সিমটমস নাই, কোনো লক্ষণ নাই। অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস, হানেম্যান বারবার বলেছেন অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস। সুতরাং আপনারাও সার্জিক্যাল কেসের ট্রিটমেন্ট করেন, কিন্তু সার্জারি লেখেন কেন? আমি কিন্তু উত্তর দিতে পারি নাই। তারপরও আমি বলছি যে স্যার, সার্জিক্যাল কেসগুলিকে ফাইন্ড আউট করার জন্য আমাদের সার্জারির প্রয়োজন। যখন আমরা এগুলো আওতার বাইরে, তখন এগুলো আমরা পাঠাই দেই কোথায়? সার্জারি, সার্জারিতে, অ্যালোপ্যাথিতে যেখানে সার্জারি করে সেখানে আমরা পাঠাই দিই। এইভাবে আমি কোর্ট থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমি সেখানে কোর্ট থেকে আমি বিদায় নিয়েছি। কিন্তু আপনি যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে কি আপনি সার্জারি, একটা পাও ভেঙে গেছে, একদম ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, আপনি পারবেন? আপনি পারবেন না। আগে পাওটাকে জোড়া দিতে হবে, আপনি পাওটাকে জোড়া দিতে হবে। যেমন গত ক্লাসে আমি বললাম, গোল্ড ব্লাডারের কথা বললাম না, সরি না, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার রাপচার হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। সেই ছিদ্র দিয়ে কি 24 ঘন্টা পেশাব পড়তেছে। আপনি হোমিওপ্যাথিক ডাক্তার বলেন আমি পারবো, আপনি বাহাদুর। কয়টা টাকার জন্য আপনি কি করলেন? সেই রোগীকে 3 মাস ওষুধ দিলেন, রেজাল্ট জিরো।
আসলে বেসিক্যালি দিস ইজ 100% সার্জিক্যাল কেস। আর আপনি বলেন কি আপনি বাহাদুর। আসলে হোমিওপ্যাথিক ডাক্তারিয়ারা সব কিছু পারে, তারা সব বাহাদুর, এত বড় বাহাদুর, এত শিক্ষিত, বাহ বাহ বাহ, কত রকম বাহাদুর। দয়া করে আমার এই পোস্টের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে যে যদ্দূর পারেন, যতটুকু পারেন অতটুকু ক্ষমতা দেখাইয়েন, ক্ষমতা দেখাইয়েন। বড় বড় কথা বলবেন না, আমরা কথা বলি বেশি, আমাদের কথার ফুলঝুরি অনেক বেশি, কাজ করি আমরা কম। কথা বলবেন কম, কাজ করবেন বেশি। দয়া করে যাদের বিদ্যা বুদ্ধি কম তারা কথা বলে বেশি, আমরা সেই দলের লোক। দয়া করে অর্গানন ম্যাথমেটিকা পড়বেন, ক্রনিক ডিজিজ পড়বেন, পড়ে ওষুধ নির্বাচন করবেন। আর অ্যাপোরিজম নাম্বার যা বলেছি এগুলো আলোচনা, এগুলা আজকে গিয়ে পড়বেন। আচ্ছা, আজকের আলোচনা আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। অ্যাপোরিজম নাম্বার 8, অ্যাপোরিজম নাম্বার 8 একদম সহজ। অ্যাপোরিজম নাম্বার 8 শুনেন। এখানে অ্যাপোরিজম নাম্বার 8-এ একটা যুদ্ধ লাগছে। যুদ্ধকে হানেম্যান বনাম হানেম্যানের বন্ধু হিউসল্যান্ড, ডাক্তার হিউসল্যান্ড, এই দুইজনের মধ্যে একটা যুদ্ধ। কি যুদ্ধ? হিউসল্যান্ড বলতেছে যে রোগীর রোগ আরোগ্য লাভের পরে রোগের অস্তিত্ব রোগীর দেহে আছে, রোগীর দেহে চলমান, এটা সুপ্ত অবস্থায় আছে। এটা হলো হিউসল্যান্ডের কথা। আর হানেম্যান বলছে নো, নেভার। যখন আমার হোমিওপ্যাথিক চিকিৎসকরা রোগীকে ভালো করবে, রোগীর টোটালিটি অফ সিমটমস আউট করবে, তখন রোগের কোনো অস্তিত্বই থাকবে না। আর যতক্ষণ অস্তিত্ব থাকবে ততক্ষণ সিমটমস থাকবে, লক্ষণ থাকবে। তখন হানেম্যান বললেন, আপনি হিউসল্যান্ড আপনার সামনে একটা আয়না ধরেন, আয়না ধরলে কি দেখবেন? আপনার প্রতিবিম্বটা দেখবেন। এখন আপনি আয়নাটা সরাই ফেলেন, আপনার প্রতিবিম্ব দেখা যায় না? দেখা যায় না। অস্তিত্ব দেখা যায় না? দেখা যায় না। ঠিক তেমনি যেমন আপনার অস্তিত্ব দেখা যায় না, তেমনি রোগ লক্ষণ যখন দূরীভূত হয়ে যাবে, ওই রোগীর দেহে বিন্দু মাত্র ছিটে ফুটে কোন রোগের অস্তিত্ব থাকবে না। যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত রোগীর দেহ মনে লক্ষণ থাকবেই, কম হোক বেশ হোক লক্ষণ থাকবে। শেষ পর্যন্ত হানেম্যানের কথাই সত্য হলো। কিন্তু হিউসল্যান্ড সেই অন্ধের মতো, সে তার পয়েন্টে, সেই পয়েন্ট থেকে সে নড়চড় করে নাই। কিন্তু বাস্তবতা ক্লিয়ার। যেমন আয়নাতে প্রতিবিম্ব সরাইলে প্রতিবিম্ব দেখা যায় না, অস্তিত্ব দেখা যায় না, তেমনি ভাবে রোগ থেকে রোগজ লক্ষণগুলি যখন রোগীর দেহ থেকে চলে যায়, ন্যূনতম আর কোনো অস্তিত্ব থাকবে না, আইদার অ্যাকিউট অর ক্রনিক ডিজিজ। সুতরাং আপনারা কি করবেন? আপনারা দয়া করে, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা আউট অফ এক্সাইটিং কজ, আউট অফ ফান্ডামেন্টাল কজ, এগুলার বাইরে যে রোগগুলি, সেই রোগগুলি, যে রোগগুলির কোনো সাইন এন্ড সিমটমস নাই, সেই রোগগুলিকেও আমাদের চিকিৎসা করতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে সার্জিক্যাল কেসগুলি কি। এগুলা আমাদের বাইরে আমরা আমাদের বাহাদুরিত্ব দেখাতে যাব না, আমরা সার্জিক্যাল কেসগুলিতে হাত দেব না। সার্জিক্যাল ইজ আলাদা। আমার বাপ, আমার হানেম্যান বলে দিয়েছে যে তোমরা সার্জিক্যাল কেসে যাবা না। কত রোগ আছে এগুলি দেখো। আমি গত ক্লাসে বলেছি যে অ্যাকিউট ডিজিজ 90% রোগ হলো অ্যাকিউট। এগুলি দেখেন, এগুলি দিয়া সাউথ ইস্ট এশিয়ায় বিশাল বাহাদুর হয়ে যান, বিশাল বড় ডাক্তার হয়ে যান। আজকের করোনা ভাইরাস
এটা সম্পূর্ণ ইটস এন অ্যাকিউট ডিজিজ। তো সুতরাং আমরা আজকে প্রিজম নাম্বার 8 পর্যন্ত আলোচনা করলাম। দয়া করে আমাদের সামনে ঈদ, সবাইকে আমি ঈদ মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা 1 থেকে 8 পর্যন্ত মুখস্থ করবেন, দেখবেন, বুঝবেন। আমার তো কোনো সুযোগ নাই, আমার সামনে ছাত্ররা ছিল, প্রশ্ন করতাম, তারা উত্তর দিত। এখন আমি বকাওয়ালা বকে যাচ্ছি, কিন্তু কাকে প্রশ্ন করব, কার থেকে উত্তর নেব, আমার কোনো ছাত্রছাত্রী আমি সামনে দেখতে পাচ্ছি না। একমাত্র ইয়াকুব সাহেব, উনি সভাপতিও, উনি ছাত্রও উনি। এখন আর কি করব, ওনার কাছ থেকে আমি উত্তর নেব যে আপনার ঈদুল ফিতর। সবাইকে ঈদ মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার, আপনার আজকের আলোচনায় অত্যন্ত সবাই মন্ত্রমুগ্ধের মধ্যে শুনতেছিলেন এবং প্রচুর আমরা কমেন্ট হাতে পেয়েছি এবং সেই কমেন্টগুলোতে স্যার আপনাকে সবাই উৎসাহিত করে সবাইকে আপনার আলোচনার জন্য অনুরোধ জানিয়েছেন এবং এই আলোচনা নিয়মিত কন্টিনিউ করার জন্য স্যারের প্রতি অনুরোধ জানিয়েছেন। আশা করি স্যার আপনি ঘোষণা দিবেন ঈদের পরে ইনশাল্লাহ নতুন শিডিউলে আপনি নিয়মিত আবার শুরু করবেন। আজকে আমরা আপনার এই আলোচনার ঈদের পূর্বে আপনার এই আলোচনা ইনশাল্লাহ শেষ করলাম। আশা করি আমাদের দর্শকদের মধ্যে যারা আজকে আমাদের অর্গান অফ মেডিসিন ক্লাস সম্পর্কে যাদের ধারণা ছিল না, অনেকের অনুরোধেই স্যারের এই আলোচনা ফেসবুকের মাধ্যমে আজকে প্রচার করার চেষ্টা করেছি। আমরা জানি না আমাদের এই প্রচেষ্টা, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের এই প্রচেষ্টা আপনাদের সকলের কতটুকু ভালো লেগেছে। আমরা আগামী দিনগুলোতে আপনাদের এই অনুপ্রেরণা পেলে এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা স্যারের এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। স্যার প্লিজ আপনার বিদায় এই কথা বলে শেষ করবেন, আমরা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ।